দুই কাঁধে ব্যাগ ঝুলিয়ে হালকা পাতলা গড়নে একটা ছেলে ভার্সিটির গেট দিয়ে ঢাকা ভার্সিটিতে প্রবেশ করে। কয়েক পা আসার পর ছেলেটা একটু থেমে যায়, চারপাশটা ভালো করে লক্ষ্য করে, সব দিকে একবার করে চোখ বুলিয়ে নেয়। অনেক ঢিলে একটা কালো প্যান্ট, সাথে অ্যাশ আর ঘি কালারের হাতা লম্বা শার্ট। শার্টের বোতামগুলো সবটা লাগিয়ে গোটানো হাতা খুলে দিতে সামনে এগিয়ে যায়। নিক্সন মার্কেট থেকে কেনা সাধারণ দুই ফিতাওয়ালা চটি জুতোর যেন করুণ অবস্থা। ব্যাগটাও যেন বেশ পুরনো, হয়তো 5 বছর ধরে এমনই ব্যাগ বাড়িতে পড়েছিল। ছেলেটা আরও কিছু দূর যেয়ে থেমে ক্যাম্পাসের দিকে চোখ যায়। কয়েকজন বন্ধু সার্কেল গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে, কারো চুল লাল কারো চুল হলুদ। ছেলেটা নিজের চুলগুলো একটু টেনে নাকের উপর আনে। বড় বড় লম্বা আতেল মার্কা চুলগুলো দেখে মনে মনে ওর একটু হাসি পায়। চুলগুলো এলোমেলো করে একপাশে দিয়ে চোখে চশমাটা ঠিক করে নেয় ও। সবার গায়ে পোশাকের দিকে ভালো করে তাকায়, বোঝা যাচ্ছে কত দামি পোশাক ওদের গায়ে। আর ছেলেটা মাত্র এর থেকে 150 টাকার শার্ট কিনে কোনো রকমে পরে ভার্সিটিতে এসেছে। সে আর একটু এগিয়ে অবাক হয়। কিছু ছেলে মেয়ে একে অপরের সাথে খুব কাছাকাছি বসে বসে গল্প করছে আর হাসছে। ছেলেগুলো প্যান্ট এতটা ছেড়ে থাকবে নতুন ছেলেটা একদমই আশা করেনি। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ওর। পুরো ভার্সিটির সব স্টুডেন্টের পোশাকগুলো এত আকর্ষণীয়, সেই তুলনায় ছেলেটা কিছুই নেই। একদম ক্লিন শেভ, চোখের চশমা, চুলগুলো উস্কো খুস্কো। একটু এগুতেই খেয়াল করে কয়েকজন সাইকেল বয় ওর দিকে এগিয়ে আসছে। 5জন ছেলে সাইকেল চালিয়ে আসছে। ছেলেগুলো সাইকেল গ্যাং নামেও ভার্সিটিতে পরিচয়। ছেলেটা কিছুটা ভয় পায়, এমনিতেই সে নতুন, তারপর ওর বাবা একজন শহরের গরিব রিক্সা চালক। রহিম শেখ ছেলেটাকে নিজেই রিক্সা করে নামিয়ে দিয়ে গেছে। ছেলেটাও মাঝে মাঝে বাবার অসুস্থতায় রিক্সা নিয়ে বের হয়। বেশ ভাগ্যক্রমে সে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। ওর বাবা যখন ওকে নামিয়ে দিচ্ছিল, কোথা থেকে দুজন পাগল এসে রহিম শেখের জামা টেনে ধরে বলে, হাই হাই, কিছু দে, কিছু খাওয়াবো দে। কিরে, তো ছেলে নাকি? দে, কিছু দে। রহিম শেখ পকেট থেকে দুটো 10 টাকার নোট ওই পাগল ছেলে দুজনের দিকে বাড়িয়ে দেয়। ওর সাথে সাথে তা নিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। রহিম শেখের পাশে দাঁড়িয়ে থাকা নতুন ভার্সিটির এই স্টুডেন্ট কিছুটা মুচকে হাসে, পাগল দুজনের দিকে তাকিয়ে হাসি দেয়। পাগল দুজন হেসে হেসে বলে, ভালো আছিস? যা ভেতরে যা, বই পড়। তারপর ওরা চলে যায়। রহিম শেখের মুখে যে সকাল সকাল 20 টাকা খরচা হওয়ার একটা রাগ, সেটা মুখে দেখেই বোঝা যাচ্ছে। সেইটা যখন ভিতরে প্রবেশ করবে তখন রহিম শেখ বলে, বাবা কিছু লাগলে আমারে কইবি, মন দিয়া পড়াশোনা করবি। সাইকেল বয়সদের মাঝখানে ছেলেটা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। 5জন ছেলে সাইকেল হেলমেট পরে ছেলেটার চারপাশে ঘুরতে থাকে, কিন্তু কেন তারা এইভাবে ঘুরছে তার কারণ কেউ জানে না। ভার্সিটির অনেকগুলো ছেলে মেয়ে কিছুটা দূরে এসে দাঁড়ায়। সবাই মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। হয়তো সবাই ভাবছে ভুল করে এমন পোশাকে কেন এলিয়েন ভার্সিটিতে এসে দাঁড়িয়েছে। সাইকেল গ্যাং এমনি এমনি কিছু করে না, তাই সবাই যখন দেখলো সাইকেল গ্যাংয়ের লোকেরা সবাই ছেলেটার চারপাশে এসে ঘুরছে, তখনই সবাই গোল হয়ে দাঁড়িয়ে দেখছে কি হয়। হঠাৎ সাইকেল গ্যাং কেউ থেমে যায়। দামি সাইকেল, দামি পোশাক, সবকিছু দেখার মতোই। ওরা থেমে দাঁড়ায়। একজন লোক এসে হাবাগোবা টাইপ ছেলেটার সামনে দাঁড়ায়। মাথা থেকে হেলমেট খুলতে হাওয়া ছেলেটা কিছু সময় বোকার মতো তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে ব্যক্তিটার দিকে। ব্যক্তিটা একটা মেয়ে, নাম নেহা। নেহা হলো এই ভার্সিটির মোস্ট টপার এবং বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। যা মন চায় তাই করে। সাইকেল গ্যাংয়ের লিডারও। ভার্সিটিতে কোনো পিঁপড়ে প্রবেশ করলেও তার কাছে খবর যাবে। আর এই ছেলেটা তো নতুনই। নেহা এসে কোনো কথা না বলে ছেলেটার চশমা খুলে নিয়ে মাথায় একটা গাঁটটা দিয়ে বলে, নাম কি তোর? ছেলেটা ভয় পায়। বড় একটা ঢুক গেলে সামনে নেহা নামে মেয়েটার দিকে তাকায়। প্রথম দিন এরকম কিছু হবে ছেলেটা কখনো কল্পনাও করেনি। ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা করে ছেলেটা বলে, জি জি, আমি রাফি। তারপর মাথাটা ঘুরানো আগে বলি, গল্পটা সবাই শেষ অবধি পড়বেন। মাথা ঘুরানোর কোনো দরকার নাই বা চিন্তা করার কারণ নাই। সিজন 1-এর নীলয় সিজন 2-তেই আছে। আবার বলছি, কে এই রাফিয়ান? প্রশ্নটা কিন্তু এখানেই থাকবে। রাফিয়ান গল্পের মূল টুইস্ট, কে রিয়েল রাফিয়ান? রাফির কথা শুনে সবাই বেশ জুড়ে হাসতে থাকে। এরকম ভয়ে কেউ কোনো দিন এই নেহাদের সামনে কখনো কথা বলেনি। সবাই রাফির এমন উত্তরে জোরে হেসে ওঠে।
লিমন নামের একটা ছেলে নেহার পাশে এসে দাঁড়ায়। রাফির শার্ট টেনে নিয়ে বলে, কি রে লাড্ডু, কি পরে আসছিস? ডাস্টবিন চিনিস? ও, তোর তো চেনারই কথা। নিজেই তো একটা আস্ত ডাস্টবিন। চারপাশে তাকিয়ে ভালো করে দেখ, তোর মতো কাউকে খুঁজে পাচ্ছিস? পাবি না। এখানে সবার পোশাক দেখ, আর তোর পোশাক দেখ। বুঝতেছি না, তোর মতো একটা মাল, মানে বলতে পারিস এলিয়েন, এখানে কিভাবে ঢুকলো? রাফি সবার দিকে তাকায়। আসলেই সবার পোশাক যথেষ্ট পরিপাটি আর দামি। সবার মধ্যে রাফিকে কেমন যেন ডাস্টবিনই মনে হচ্ছে। ভার্সিটির মেয়েরা ওর দিকে তাকিয়ে বেশ জোরেই হাসতে থাকে। রাফি মাথাটা নিচু করে কখন যে চুপি সারে কান্না শুরু করে দিয়েছে রাফি নিজেও জানে না। ঢিলে পোশাক কেমন যেন সব অন্যরকম লাগছে ওর। আসলে সে কি ভুল করে এখানে এসে পড়েছে? নেহা হাসি হাসি মুখে বলে, সত্যি ভাই, তুই একটা মাল রে। কিভাবে এখানে তুই আসলি? তোর কোনো ছোট বোন বা ভাই পড়ে? দেখা করতে আসছিস? শালা, কি ধরনের দেখতে লাগছে তোকে জানিস? যা, বেরিয়ে যা। তোকে যেন কখনো ক্যাম্পাসে আমাদের সামনে না দেখি। সবাই নেহার সাথে সহমত পোষণ করে জোরে জোরে হাসি দেয়। রাফি নেহার দিকে একবার তাকায়। শার্ট টি শার্ট আর টাইট জিন্সের সাথে চুল গোছানো, মুখে হালকা মেকআপের প্রলেপন মেয়েটাকে বেশ আকর্ষণীয় লাগছে। অতীব সুন্দরী মেয়েটা ভার্সিটির খ্যাত গরিব নতুন ছেলেটাকে নিয়ে ট্রল করে হাসছে। দেখুন, আপনারা আমার সাথে এভাবে কথা কেন বলছেন? আমি তো কিছুই চিনি না, নতুন এসেছি। ওই মালটা তো খুব শুদ্ধ করেই কথা বলে। তা বাবা, তুমি কোন ডিপার্টমেন্টে? জি, ইংলিশ ডিপার্টমেন্ট। কে তুই ইংলিশ ডিপার্টমেন্টে পড়িস? ভাইয়া। কোন বর্ষ? জি, প্রথম বর্ষ। রাফি আর কিছু বলে না, এমন অপমানিত যে সে কোনোদিন হয়নি। সে সবার দিকে একবার তাকায়। সবার ফ্যাশন হাই লেভেলে, রাফি আবার মাথা নিচু করে নেয়। খুব কষ্ট পাচ্ছে ও। সবার দিকে আর না দেখিয়ে চলে আসবে তখনই নেহা ডাক দেয়, তা বাবা রাফি, তোমাকে এখানে কে ভর্তি করিয়েছে? আমার বাবা। তোমার বাবা কি করেন? রিক্সা চালক। আহারে, এ কারণেই এমন গন্ধ। আচ্ছা যা, তোকে পরে দেখে নেব। নেহার কথা বলা শেষে ওরা সাইকেল নিয়ে চলে যায়। সাইকেল চালিয়ে ওরা গেটের কাছে আসে। প্রতিদিনের মতো দুজন পাগলকে ওরা বসে থাকতে দেখে গেটের সামনে। একজন হাফ প্যান্ট পরা, আরেকজন ফুল প্যান্ট। তবে যে ফুল প্যান্ট পরে থাকে তার এক পায়ে প্যান্ট হাফ করায়, চুলগুলো ময়লা আর কয়েক বড় হয়ে গেছে, মাথার উপর জট পেয়ে গেছে, মুখ ভর্তি দাড়ি গভীর কারণে ঠিকমতো চেনাই যায় না ওদের। নেহার সামনে আসতেই পাগল দুটো ওদের সামনে এসে দাঁড়ায়। অন্যমনস্ক থাকায় ওরা সবাই দুজনে পাগলের সাথে ধাক্কা লেগে হুড়মুড় করে পড়ে যায়। নেহার অনেকটা কেটে যায় তাতে। পাগলেরা জোরে জোরে হাসতে হাসতে বলে, কি মজা, কি মজা। ওরা ওরা পারে না সাইকেল চালাতে। ওই ওই, আমাকে দিবি? আমি সাইকেল চালাবো। দে না, দে দে দে। নেহা উঠে দাঁড়ায়। মেজাজটা অনেক গরম। তারপর পাগলদের এমন অত্যাচার প্রতিদিন দেখতে হয় ওদের। লিমন এখন আকাশে এগিয়ে আসে। প্রথমজনকে জোরে একটা ঘুষি দিয়ে বলে, শালা বাইন, তোদের জন্য প্রতিদিন আমরা ঝামেলাতে পড়ি। তোদেরকে মেরে জায়গা ছাড়া করব, বুঝেছিস? পারে না, পারে না চালাতে, কি মজা। মার খেয়েও একজন এমন হাসি দিয়ে কথা বলে। আকাশ এগিয়ে এসে তাকে ঘুষি মারতে যাবে তখনই নেহা জোরে এসে বলে, ওই থাম নীলা, ম্যাম আসছে। আকাশ কথাটা শুনে চুপচাপ রাস্তার একপাশে দাঁড়িয়ে যায়। মাথাটা নিচু করে নেয় নীলা। ম্যাম হলো ভার্সিটির ইংলিশ টিচার, অনেক রাগী আর গম্ভীর। এখনো বিয়ে করেনি তিনি। ভার্সিটির অনেক স্টুডেন্ট তার সামনে ভয় থাকলেও পিছনে নীলাকে নিয়ে প্রেমপত্র লিখতে থাকে। নীলার বাবা মেহের সাহেব এখন শহরের মেয়র। প্রভাবশালী বলেই নীলা রোজ নিজের গাড়ি করে ভার্সিটিতে আসে। ক্লাস ছাড়া তিনি তেমন কারোর সাথে কথা বলে না। সবাই অনেক বেশি ভয় পায়। নীলার গাড়িটা ওদের সামনে এসে থামে। সবাই ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীলা গাড়িটা ব্রেক করে নেমে দাঁড়ায়। ঘন কালো চুল, রোজ দামি শাড়ি পরে, চুলগুলো বেশ সুন্দর করে সাইজ করে খোলে। চোখে চশমা পরে ভার্সিটিতে আসেন। পায়ে হাই হিল, আজকে নীল শাড়ি, চোখে কালো স্টুডেন্ট, চোখের চশমা, চুলগুলো খোলা। রেখে উনি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ছেলেগুলো এক পলক তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল।
নীলা গাড়ি থেকে নেমে গালে হাত দিয়ে বসে থাকা হাসি হাসি মুখে পাগলটার দিকে তাকিয়ে রইল। প্রতিদিন নীলা এই পথে যাওয়ার সময় বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছে একটা পাগল ওর দিকে বেশ মায়াবী আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রথম প্রথম পাগল দুটোকে নীলা দেখেনি, কিন্তু আজ 8 মাস ধরে নীলা একদিন ভার্সিটিতে আসার পথে দুজন পাগলকে ভার্সিটির সামনে বসে থাকতে দেখে। এরপর প্রায়শই খেয়াল করে দেখেছে ওদের মধ্যে একজন রোজ নীলার দিকে তাকিয়ে থাকে। প্রথমে নীলা ভাবত এটা ভুল, কিন্তু যতক্ষণ না নীলা আড়াল হবে ততক্ষণ ওই পাগলটা নীলার দিকে তাকিয়ে থাকে। নীলা লুকিং গ্লাসে বহুবার এটা খেয়াল করেছে। আরও একটা ব্যাপার খেয়াল করেছে, যখন নীলার দিকে তাকায় ওই লম্বা করে পাগলটা, তখন পাগলামির কোনো বহিঃপ্রকাশ নীলা এ অবধি দেখেনি। একদম শান্তশিষ্ট, চুপচাপ এবং স্বাভাবিক হয়ে তাকিয়ে থাকে নীলার দিকে। একদিন নীলা নিচ থেকে ওদের সামনে এসে দাঁড়ায়। স্বাভাবিক মানুষের মতো নীলাকে দেখে একজন মাথা নিচু করলেও লম্বা গোফের পাগলটা নীলার চোখের দিকে স্বাভাবিক হয়ে তাকিয়েছিল। নীলা সেদিন বলে, কিছু খাবি? ওরা দুজন কোনো কথা বলেনি, আর নীলাও কোনো প্রকার পাগলামো দেখেনি। শেষে নীলা গাড়ি থেকে টিফিন বক্সটা ওদের সামনে এনে দিয়ে যায়। তারপর যখন চলে যায় সে পাগলটা নীলার দিকে চেয়ে থাকতো। নীলা গাড়ি থেকে নেমে দুইজন পাগলের কাছে যায়। যে নীলার দিকে তাকিয়ে থাকতো সে পাগলটা গালে হাত দিয়ে বসে আছে, কারণ লিমন তাকে খুশি মেরেছে, তাই গালের অনেকটা কেটে গেছে। নীলা কাছে আসতেই পাগলটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ওর ভ্যানিটি ব্যাগ থেকে রুমাল বের করে মুখটা মুছে দেয়, তারপর গম্ভীর গলায় লিমনকে ডাক দেয়। লিমন, সরি ম্যাম, আমরা কিছু করিনি, প্লিজ ম্যাম কিছু বলবেন না। তুমি চুপ করো। তোমাদের বাদরামোর সব খবর আমার কাছে আসে। পড়াশোনাতে ভালো বলে ভেবো না সব কিছু ক্ষমা করে দিব। আসলে ম্যাম, ওরা দুজন হুট করেই সামনে আসছে। দেখুন না নেহার কতটা কেটে গেছে। তোমাদের মতো ওরা বোঝে বলো? না, তাহলে কেন ওকে মারলে? লিমন, সরি। যাও সরি বলো ওদের। তোমাদের থেকে বয়সে ওনারা বড়, যতই পাগল হোক, যেন কোনো বেয়াদবি আর না দেখি। লিমন এসে সরি বলে, কিন্তু সবাই অবাক হয় ওই পাগলটা হাতে রুমাল নিয়ে রুমালের দিকে তাকিয়ে আছে। এরপর সবাই চলে যায়। নীলা গাড়িতে উঠতে যাবে তখনই ওই পাগলটা দৌড়ে নীলার পাশে এসে দাঁড়ায়, একদম যেন সব স্বাভাবিক হচ্ছে। কোনো রকম পাগলামের ছিঁড়ে ফোটাও নীলা আর ওদের মধ্যে দেখছে না। কি হয়েছে? কিছু লাগবে তোদের? আচ্ছা, সকাল থেকে কিছু খাস না তাই তো? ওকে দাঁড়া, খাবার দিচ্ছি। প্রথমবার নীলার সাথে কথা বলে ওঠে, আর না শব্দটা খুব সাধারণভাবে বলে ওঠে। নীলা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। আচ্ছা, আমার ক্লাস আছে, যাচ্ছি, তোদের কোনো সমস্যা হবে না আর। নীলা চলে আসে। নীলা গাড়িতে বসতেই দেখে পাগলটা ওর দিকে তাকিয়ে আছে, হাতে রুমাল। নীলা এগিয়ে যেতে থাকে, লুকিং গ্লাসে দেখে তখন ওই পাগলটা ওর দিকে চেয়ে আছে। নীলা 3য় বর্ষের প্রথম ক্লাস ইংলিশ ডিপার্টমেন্টে। নেহা, লিমন, আকাশ, অনু, শাহিদ আর সুমন বেশ মনোযোগী ক্লাসে। ওরা বাইরে বাথরুমে করলেও কেবল পড়ার সময় ওরা ভালো থাকে। ক্লাস শেষ করে আবারও সবার পিছনে লাগে। সবাই ক্লাসে নীলা ম্যামের জন্য বসে আছে। কেউ একবার দরজার দিকে তাকায়, আরেকবার কেউ বাইরে এসে দেখে নীলা ম্যাম আসছে কিনা। শেষ ঘন্টা পড়ে যায়, এখনই নীলা ম্যাম আসবে। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। একটা কালো ছায়া সবাই দেখতে পায়। ছায়াটা দেখে সবাই যখন দাঁড়াতে যাবে দেখে সকালে সেই পাণ্ডু, আতিল, আবাল মার্কা রাফি নামের ছেলেটা ভিতরে প্রবেশ করছে। নিহারা অবাক হয়ে তাকিয়ে থাকে। একটু আগেই তো এই ছেলেটা বলল প্রথম বর্ষে পড়ে, তাহলে হঠাৎ 3য় বর্ষে? বিষয়টা রীতিমতো নেহাকে অবাক করে দেয়। রাফির দিকে তাকিয়ে পুরো ক্লাস হঠাৎ করে চুপ হয়ে পড়ে। সবাই একদৃষ্টিতে এই খ্যাত আতেল মার্কা ছেলেটার দিকে তাকিয়ে আছে। রাফি কিছুটা বিব্রত হলেও সামনে নেয়, মাথাটা উঁচু করে তাকাতে পারছে না। কেমন যেন লজ্জায় আর ভয়ে ওকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তারপর সকালে সে অনেকটা হাসির পাত্র হিসেবে পরিচিত লাভ করেছে। সবার দিকে তাকিয়ে বলতে কোথাও সিট ফাঁকা আছে কিনা তা দেখার জন্য চোখ তুলে তাকায়। সবাই অবাক হয়, হঠাৎ করে প্রথম বর্ষে পড়া ছেলেটা 3য় বর্ষে এসে ক্লাস করছে। হয়তো সবাই ভাবছে এটা আস্ত আহম্মক, ভুল করে এই ক্লাসে ঢুকে পড়েছে। রাফি দেখে পিছনে বেঞ্চটা ফাঁকা পড়ে আছে। রাফি ব্যাগটা সামনে বুকের সাথে জড়িয়ে ধরে কোনো দিক না তাকিয়ে হাঁটা শুরু করে নেয়। নেহা জোরে ডাক দিয়ে ওঠে, এই গান্ডু।
রাফি দাঁড়িয়ে যায়। পুরো ক্লাস তখন পিন নীরবতা বিরাজ করছে। একজন প্রভাবশালী বড়লোকের একমাত্র মেধাবী ছাত্রী একজন গরিব রিক্সা চালকের খ্যাতমার্কা ছেলেকে যেভাবে ডাক দিয়েছে, সবাই রীতিমতো অবাক চোখে তাকিয়ে আছে সেদিকে। অবশ্য সবাই রাফির দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে আছে। তুই এই ক্লাসে কেন? তুই জানিস এই একমাত্র শাখা যেখানে সবাই উচ্চ পদস্থ কিংবা মেধাবী স্টুডেন্ট ছাড়া আর কেউ পড়ে না। তুই এখানে কেন? তুই না বললি প্রথম বর্ষে? সরি, আসলে তখন সরি, তুই ইংলিশ বুঝিস? শালা গাইয়া খ্যাত গান্ডু ইংলিশ বলো আমাদের সামনে, তাই না? তুই এখানে কেন? গা থেকে তোর গন্ধ আসছে। এটা ঘামের গন্ধ। আপনাদের মতো বডি স্প্রে কেনার টাকা নেই। মুখে মুখে কথা বলিস। লিমন কথাটি বলে রাফির জামার কলার টেনে ধরে। আকাশ ওর ব্যাগটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। রাফি একবার জামার কলার হাত থেকে হাতটা সরানোর চেষ্টা করতে লিমন আরো চেপে ধরে। এক হাত দিয়ে রাফির জামার কলার ধরে আরেক হাত দিয়ে রাফির গাল টিপে ধরে বলে, এত সাহস কি করে হয় তোর? দেখুন, আমি তো আপনাদের কিছুই বলিনি বা কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনারা আমার সাথে এমন করছেন? গ্রাম থেকে গরিব রিক্সা চালকের ছেলে বলে আমার সাথে এমন করছেন? লিমন আর কোনো কথা বলে না, জোরে একটা রাফির গালে চড় দিয়ে গালি দিয়ে উঠে। রাফি কয়েক পা পিছিয়ে যে গালে হাত দিয়ে নিচু হয়। ওর পড়ে থাকা ব্যাগটা হাতে নিয়ে কিছুক্ষণ ওদের সবার দিকে তাকিয়ে থাকে। নেহা বলে, বেশি ভাব দেখাবি না। তোর মতো স্টুডেন্টকে বেশ ভালো মতো চিনি। পড়াশোনা যে কেমন তোর বোঝা হয়ে গেছে। রাফি নেহার দিকে এগিয়ে আসে। তখন অন্য চোখ নিচু করে চেয়ে আছে ও। নেহার দিকে মাথা উঁচু করে তাকায়। ব্যাগটা আগের মতো বুকের সাথে চেপে ধরে বলে, It is never right to have a bad opinion of someone by looking at them from the outside. People are all talented like themselves. Someone gets a chance to show. Again, no one gets. Learn to respect people. I hope you understand. রাফি আর কোনো কথা বলে না। সোজা যেয়ে সে ফাঁকা খালি পড়ে থাকা বেঞ্চে যেয়ে বসে। সামনে থাকে কতগুলো ছেলে মেয়ে তখনও বোবার মতো তাকিয়ে থাকে। যেমনটা ভেবেছিল সবাই রাফিকে, ঠিক রাফি তেমন নয়। রাফি সোজা নিজের জায়গায় এসে বসে। জানালা দিয়ে ও বাইরে তাকায়। কেমন যেন ওর কান্না পাচ্ছে। হয়তো আজ গরিব বলে কত অপমান সহ্য করতে হচ্ছে ওকে। কিন্তু রাফির দিকে সবাই তাকাতে থাকে। রাফি পকেট থেকে একটা চুইংগাম বের করে গালে নিয়ে চিবোতে থাকে। নেহা কেবল রাগী চোখে তাকালো একবার, কিন্তু লেমন তখনই বলে ওঠে, ম্যাম আসছে রে। নেহা দরজার দিকে তাকায়। নীলা ক্লাসে এসে প্রবেশ করে। সবাই চুপ হয়ে বসে যায়। নীলা বলে, আজ তোমাদের একজন নতুন সহপাঠী এসছে, তোমরা জানো? সবাই রাফির দিকে তাকায়। রাফি তখনও চুইংগাম খেয়ে যাচ্ছে। নীলা একবার তাকায়। রাফি সেটা বুঝতে পেরে গাল থেকে ফেলে দেয়। নীলা বলে, আজ তোমাদের নতুন বন্ধুর জন্য ক্লাসটা অফ থাকবে। আজ তোমাদের গল্প শোনাবো। কেউ কি কোনো গল্প বলবা? আজকে তোমাদের সবার সাথে আমি গল্প করব। নেহা বলো, আজ তোমার কি বলার আছে সেটা বলো। নেহা দাঁড়ায়। ম্যামের দিকে তাকিয়ে থেকে বলে, ম্যাম, ওই ছেলেটা এমন খ্যাতমার্কা হয়ে কেন এসেছে আর এভাবে আমাদের ক্লাসে কেন? আসলে ওনার বাবা একজন রিক্সা চালক। আমাকে একদিন রক্ত দিয়ে বাঁচিয়েছিল, তাই ওনার রিকোয়েস্ট এখানে এনেছি। ছেলেটা ভালো। এরপর অনেকে অনেক রকম গল্প করতে থাকে নীলার সাথে। নীলা রাফির দিকে তাকায়। উত্তর পাশে জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে আছে। নীলা একবার ডাক দেয় রাফি বলে। সাথে সাথে সবাই রাফির দিকে পিছনে ঘুরে দেখায়। পুরো ক্লাস তখন চুপ। রাফি বাইরে তাকিয়ে আছে। নীলা জোরে ডাক দেয়। রাফি লাফিয়ে উঠে দাঁড়ায়। সবাই খিক খিক করে একবার হেসে ওঠে। নীলা ঝাড়ি দিয়ে সবাইকে চুপ করায়। বাইরে কি দেখছো? কিছু না ম্যাম। ক্লাসে কোনো মনোযোগী না কেন তুমি? মনোযোগ আছে ম্যাম। তাই নাকি? তাহলে বলো, কি নিয়ে কথা হচ্ছিল ক্লাসে? কার কি গল্প করার আছে সেটা আপনার সাথে শেয়ার করা। তো বলো, তোমার কি কোনো গল্প আছে যেটা এখন সবাইকে বলতে পারবে? রাফি চুপচাপ দাঁড়িয়ে থাকে। জানালা দিয়ে বাইরে তাকায়। ক্লাসের সবাই রাফির দিকে তাকিয়ে আছে। রাফি বলে, আমি এক অন্য শহরের গল্প বলবো, যার নাম রাফিয়ানের শহর, যেখানে
একজনই লোক ছিল, যে ছিল লিডার, দ্য কিং অফ রাফিয়ান, মিস্টার নিলয়। নীলা বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির কথা শুনে সবাই একটু বেশি কৌতূহল হয়ে চেয়ে থাকে। রাফি আবার বলে, নিলয় ছিল রাফিয়ান জগতের একজন রাজা। ছোট থেকে সে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটার নাম ছিল নীলা। নীলা ছিল শহরের পুলিশ কমিশনারের মেয়ে, আর নিলয় ছিল শহরের টপ মাস্তান। নিলয় নীলাকে প্রচন্ড ভালোবাসতো। রাফিয়ানের সেই জগতে অনেকগুলো মানুষ রাফিয়ান হওয়ার জন্য নানা রকম কাজ করলেও নিলয় কেবল নীলাকে পাওয়ার জন্যই সবকিছু করে। মজার ব্যাপার হলো, নীলা নিলয়কে তখনও চিনত না, তবে যখন নীলা নিলয়কে চেনে তখন তাড়িয়ে দেয় তাকে। নিলয় হারিয়ে যায় নীলার থেকে। নীলা কখনো বুঝেনি নিলয়কে। নীলা চাইলে নিলয়কে বলতে পারত, এসব ছেড়ে দাও। অবশ্য নীলার এগুলো বলার দরকার ছিল না, কারণ নিলয় ভেবেই নিয়েছিল নীলা যদি তার হয় সে সবকিছু ছেড়ে দেবে। নিলয়ের বন্ধু ছিল রাহাত আর জয়। ওদের কাছের অনেকগুলো লোকও ছিল, কিন্তু রাফিয়ানের জগতে কেবল ছিল রক্তের খেলা, মাইন্ড গেম। যে যতটা কঠিনভাবে খেলতে পারবে সেই হবে মিস্টার রাফিয়ান, দ্য কিং অফ রকস্টার। মেহরাব সাহেব জয়কে নিজের করে তার মেয়ের ভালোবাসাকে শেষ করে। একদিন নিলয় আর রাহাতকে মেরে ফেলতে চায় ওরা, কিন্তু কোনো এক আগন্তুক এসে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। মজার ব্যাপার হলো, সে আগন্তুকও একজন রাফিয়ান। রাফিয়ানের জগতে কেউ কখনো আপন হয় না। আপন ভাবতে গেলেই হয় তাকে মরতে হবে, আর না হয় মারতে হবে। আমি এগুলো পড়েছিলাম, তাই নিজেই রাফি নাম দিয়েছি আমার। রাফিয়ান থেকে রাফি। নীলা চাইলে সবকিছু ঠিক হতে পারত। নীলা বড়ই স্বার্থপর, নিলয়কে বোঝেনি। রাফি কথাগুলো শেষ করে বেঞ্চে বসে সবাই কিছু সময় রাফির দিকে তাকিয়ে থাকে। অনেকেই নিলয় সম্পর্কে এখন জানে। এমনও অনেক পাতি মাস্তান আছে যারা নিলয়ের নাম ভাঙিয়ে চলেছে। নিলয় মাস্তান জগতের রাজা ছিল বলে সবাই তাকে ব্যবহার করেছে, কেবল নিলয় কখনো পারেনি নিজেকে ব্যবহার করতে। নীলা রাফির কথা শুনে চুপ হয়ে থাকে, কিছু না বলে ক্লাসরুমে থেকে বেরিয়ে যায়। নীলা মনে করার চেষ্টা করে নিলয়ের সাথে কতগুলো ঘটনা। নিলয়কে সে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। নিলয়কে সে চাইলে নিজের হাতে ধরে রাখতে পারত, কিন্তু নীলা করেনি। এই ওঠ, বেঞ্চ থেকে ওঠ। রাফির শার্ট টেনে ধরে নেহা আর লিমন বেঞ্চ থেকে ওঠায়। রাফি কোনো কথা বলে না। রাফি মনে করার চেষ্টা করে ওর সাথে অতীতে অনেক ঘটনা যা আজ থেকে চুপ করিয়ে দিয়েছে। কাছুমাছু হয়ে রাফি বলে, ভাইয়া দেখুন, আমাকে কেন এমন জ্বালাচ্ছেন? আমি কি করেছি? তখন আমাকে ইংলিশে অনেকগুলো জ্ঞান দিয়েছিস, বেশ কথা জানিস তুই। তোকে ভালোবেসে ফেলেছি, আমার সাথে প্রেম করবি? নেহার এমন কথা শুনে রাফি বোকার মতো তাকায়। রাফি বুঝে উঠতে পারে না নেহা কেন এমন করে কথা বলছে। লিমন নেহার কথা শুনে বলে, সত্যি দোস্ত, তুই এই হিরো দেখতে ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস। আহা। সত্যি। তুমি কি আমাকে ভালোবাসবা রাফি? রাফি কোনো কথা বলল না। ব্যাগ নিয়ে ক্লাসরুমের দিকে বেরিয়ে আসে। একটু দূরে আসতেই রাফিকে নীলা ম্যাম ডাক দেয়। রাফি নীলার সামনে এসে দাঁড়ায়। তোমার আব্বু রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল বলে তোমাকে ভার্সিটিতে এনেছি। মন দিয়ে পড়াশোনা করবা। এসব রাফিয়ান নাকি কী সব যেন একদমই ভাববে না। জি ম্যাম। আর তুমি যে লেখাগুলো পড়েছো সেই বইটা আমাকে দিও, আমিও পড়বো। বই তো নেই ম্যাম। তার মানে? নিলয় নিজেই আমাকে বলেছে এসব। মানে? ইট ইজ মাইন্ড গেম। রাফি ব্যাগটা কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নীলা রাফির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। নিলয় কোথায়? প্রশ্নটা সে নিজেই নিজের কাছে করে। নীলাকে সে কতই খুঁজেছে, পায়নি। একটা সময় সে নিজেই ভেবেছে, নিলয়কে কেন খুঁজেছি, কিন্তু কোনো প্রশ্নের উত্তর সে পায়নি। নীলা নিজের রুমের দিকে এগিয়ে যাবে দেখে কতগুলো গাড়ি ভার্সিটির ভিতরে প্রবেশ করেছে। নীলা বিরক্ত হয়ে তাকায় সেদিকে, কারণ গাড়িগুলো সব জয়ের। নীলা ওপর থেকে নিচে নেমে আসে। ভার্সিটি যেন হঠাৎ করে নীরবতা পালন করা শুরু করে দিয়েছে। কেউ কেউ তো বলাও শুরু করে দিয়েছে।
ঢাকা শহরের সবচেয়ে বড় মাস্তান রাফিয়ান জয় ভার্সিটিতে এসেছে। জয় এখন বর্তমানে পুরো দেশে সবার কাছে আতঙ্ক। প্রকাশ্যে সে এখন মাস্তানি করে বেড়ায়। নিলয়কে সে এখন অনেক খুঁজেছে। কেবল সে নয়, নিলয়কে সাকিব, ফায়াজ, মেহরাব সবাই খুঁজেছে, কিন্তু নিলয়ের কোনো অস্তিত্ব নেই এই শহরে বা দেশের মধ্যে। প্রথম 1 বছর ওরা সবাই ভয়ে দিন কাটিয়েছে। নিলয় ফেরেনি। তারপর জয় হয় মিস্টার রাফিয়ান জগতের সবার লিডার। জয়ের নাম শুনে সবাই ভয়ে পালিয়ে যায়। রাফি নিচে দাঁড়িয়ে থাকে। নীলা ম্যাম কিছুটা দূরে এসে দাঁড়ায়। জয় চুইংগাম চিবাতে চিবাতে নীলার সামনে আসে। ভার্সিটির প্রিন্সিপাল জয়ের কাছে এসে স্যার স্যার করতে থাকে। জয় মুচকি হাসে, নীলার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, দেখো নীলা, তোমাকে ভালোবাসি। রাফিয়ানের এ রাজ্যে আমার মতো রাজার একটা সঙ্গী দরকার, আর সেটা হলো তুমি। তোমার বাবা মানে মেহরাব সাহেব রাজি। শুধু তুমি আমাকে আজ কতটা মাস ঘোরাচ্ছ। আমি খারাপ, তবে আমি চাই না তোমার সামনে খারাপ হতে। তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এসেছি। তুমি আমার সামনে কখনো আসবে না। আমার তোমাকে পছন্দ না, আর না আমি বাবার কথা শুনবো। বাবার কথা শুনে নিলয়কে হারিয়েছি। নিলয় বেঁচে নেই। হ্যালো নিলয়। জয় কথাটা শুনে ঘুরে তাকায়। পিছনে দাঁড়িয়ে দেখে রাফি ফোনে কথা বলার ভঙ্গিতে নিলয় বলে ডেকে ওঠে। জয় সাথে সাথে রাফিকে ডাক দেয়। এই ছেলে, এদিকে আয়। হুম। ফোনটা দে তোর। কেন? আমাকে চিনিস? না, আপনি কে? তবে দেখে তো মনে হয় পাতি মাস্তান হবেন। জয় অবাক হয়ে তাকায় এই খ্যাত ছেলেটার দিকে। পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখে ও এই সামান্য নাদার মার্কার ছেলে কিনা জয়কে পাতিমাস্তান বলল। জয় মুচকি হাসতে থাকে। কোমরে থাকা কোর্টে ঢাকা পিস্তলটি বের করবে, তখনই নীলা থামায়। আমার সামনে থেকে চলে যাও। আহা নীলা, ভার্সিটি বলে কিছু বলছি না। তুমি চাইলেও কিছু করতে পারবে না, এর ফল তুমিও পাবে। তাই নাকি? তাহলে চলো তোমাকে তুলে নিয়ে যাই, দেখি কে বাধা দেয়। কথাটা বলতেই জয় শুনতে পায়। হে পাগল, তুই এখানে কি করিস? কি সুন্দর গাড়ি, আমাকে নিবি গাড়িতে? নে না, নে না একটু, নে পাগল নে। জয় ঘুরে তাকায়, দেখে দুজন পাগল এসে ওর গাড়ির সামনে দাঁড়িয়েছে। গাড়িতে কয়েকবার থাবা দিয়ে বেশ লম্বা আর সুঠাম দেখতে পাগলটা জয়কে পাগল বলছে আর হাসছে। জয় আবার নীলার দিকে তাকায়। কোমর থেকে পিস্তলটা বের করে নীলার হাতে ধরে কাছে টেনে নিয়ে আনে। কপাল থেকে পিস্তল স্পর্শ করতে করতে বলে, তোকে আমি আমার বউ করে নেবই। পৃথিবীর কোনো শক্তি, এমনকি এ রাফিয়ানও তা বদলাতে পারবে না। দুজন পাগলের মধ্যে একজন দৌড়ে এসে পিস্তলটা হাত থেকে কেড়ে নেয়। চারপাশে অনেক ভিড় জমে গেছে। সবাই নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আর দেখছে পিস্তলটি দুইজন পাগল ক্যাচ ধরাধরির মতো খেলছে আর বলছে, কি পাগল ছেলে, কি পাগল ছেলে, আসবে আসবে, সে আসবে, পাগল ছেলে আসবে। কেউ দুজন পাগলের এই মজার কথাগুলো বুঝতে পারছে না। জয় ইশারা করে। ওর দুজন লোক হাতে স্টিক নিয়ে এগিয়ে আসে পাগলের দিকে। পিস্তলটি কেড়ে নিয়ে দুজনকে পেটাতে যাবে। জয় তখন থেমে যায়। জয় পাগল আর দুর্বলদের উপর নিজের ক্ষমতা প্রয়োগ করে না। চল এখান থেকে। আর শোনো নীলা, রেডি থেকো। তোমাকে তুলে নিয়েও যদি বিয়ে করতে হয় তবে তা করব। জয় গাড়ির দরজা খুলে সিটে বসবে খেয়াল করে ওর সিটের উপরে সাদা কাগজ পড়ে আছে। হাতে নিয়ে সিটে বসে কাগজটা মেলে। হ্যালো মিস্টার লুজার, ওয়েলকাম মাই রাফিয়ান সিটি। দিস ইজ মাই মাইন্ড গেম ওয়ার্ল্ড। অ্যাগেন ওয়েলকাম। জয় ঘাবড়ে যায়। বেশ কয়েক বছর ধরে জমে থাকা একটা ভয় জয়ের মধ্যে এসে বাসা বাঁধতে থাকে। সে জানে না আসলে এটা কিসের ভয়, তবে আন্দাজ করতে পারছে মৃত্যুর ভয় তার জন্য তাড়িয়ে বেড়াবে। আর সেটা যে এই রাফিয়ান জগতে একটা ভয়ঙ্কর রূপ। জয় পকেটে থেকে ফোন বের করে মেহরাব, সাকিব আর ফায়াজকে কল দেয়। সালমানকেও ডেকে নিতে বলে। জয় আর দাঁড়াই নিয়ে চলে যায় ভার্সিটি থেকে। নীলা জয়ের চলে যাওয়া দেখতে দেখতে ঘুরে ভেতরে চলে আসবে। ঠিক তখনই দুজন পাগল ওর সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে একজন বেশ স্থির হয়েই ওর দিকে তাকিয়ে আছে। কত স্বাভাবিক দেখতে লাগছে ওদের। নীলা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোরা এখানে কেন এসেছিস? পাগল দুজন হাসতে থাকে। নীলা আর কোনো কথা বলে না। পাগল দুজন কিছুটা সময় নীলার চলে যাওয়ার দিকে
তাকিয়ে থেকে চলে আসে। ভাইজান বাদাম খাবেন? রাফি ক্যাম্পাসে বসে বই পড়ছিল, তখনই শুনতে পায় সামনে একটা ময়লা শার্ট আর প্যান্ট পরে অল্প বয়স্ক ছেলে দাঁড়িয়েছে। গলায় বাদামের বড় গামলা ঝুলছে, কাঁধে গামছা, আঁচলগুলো এলোমেলো। আমার কাছে টাকা নেই। টাকা পরে দিয়েন, আপনি তো এখন এইখানে পড়তে আইছেন, আপনাদের আমি খুঁজে নেব। তাহলে তো সব বাদামগুলো আমি নেব। না, আপনি অল্প নেবেন আমি জানি। তুই তো অনেক বুদ্ধিমান। নাম কি? মিন্নু। বাহ, নামটা তো দারুণ। আচ্ছা থাক, অন্যদিন বাদাম নেব। আচ্ছা। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়, কোনো দিকে না তাকিয়ে ক্যাম্পাস থেকে বের হতে থাকে। মিন্নু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাফির চলে যাওয়ার দিকে দেখতে থাকে। তারপর নীলার সাথে কথা হয়েছে তোমার? জয় মেহরাব সাহেবের অফিসে বসে আছে, সাথে ফায়াজ আর সাকিবও আছে। জয়ের হাতে সেই সাদা কাগজ বারবার পড়ছে আর নিজের মনে কী সব ভাবছে। মেহরাব সাহেব ওপরে প্রশ্নটা করে। জয় একবার মেহরাব সাহেবের দিকে তাকিয়ে কাগজটা এগিয়ে দেয়। হ্যালো মিস্টার লুজার, ওয়েলকাম মাই মাইন্ড সিটি। এমন কিছু একটা লেখা পড়ে মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায়, সবার দিকে উৎকণ্ঠা গলায় বলে, ও এসে গেছে। কে এসেছে? রাফিয়ান। কিন্তু কে আসলো? রাফিয়ান? আমাদের সামনেই তো জয় বসে আছে, তাহলে রাফিয়ানকে? রাফিয়ান আসলে কে সেটা বড় কথা না, নিলয়ের প্রধান হাতিয়ার তার মাইন্ড গেম। সে আমাদের সবার সামনেই আছে, অথচ টের পাচ্ছি না। জয়, পুরো ঘটনা বলো। নীলার সাথে দেখা করছিলাম, একটা ছেলে ছিল ওখানে, ফোনে নীলয় বলে ডাকছিল। তুলে নিয়ে এসো ছেলেটাকে। আরে দূর, হাবাগোবা ছেলে একটা। নিলয়কে দেখতে হাবাগোবাই লাগতো, বুঝলে? আমার তা মনে হয় না, ওই ছেলেটাকে একদমই মনে হচ্ছে না। সে রাফিয়ানের জগতের সাথে ইনভলভ। তবুও তুলে আনো। ওকে, দেখে কি করা যায়। সবাই চলে যায় যে যার মতো। মেহরাব সাহেব একা বসে আছে। মেহরাব সাহেব নিলয়ের সাথে পরিচয়ের ঘটনাগুলো মনে করতে থাকে। মনে করে নিলয়ের বাবার সাথে ওর পরিচয়ের কথা। নিলয় তোর ছোটবেলার আগের ঘটনাগুলো কি জানে? কিন্তু পরের ঘটনাগুলো কিছুই জানে না। আচ্ছা নিলয় কি জানে? আর একটা বোন আছে? না না, জানবে না। ওর বোন তো আমার কাছেই আছে, সবার আড়ালে। যদিও সে সবার সামনে আছে, কিন্তু তাকে কেউ চেনে না। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, কয়েকবার পায়চারি করতে থাকে। আর সেদিন রাতের ঘটনা। রাহাত আর নিলয়কে কোনো একজন অপরিচিত ব্যক্তি এসে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যায়। সেদিন আমাদের সামনে একটা কাগজ উড়ে আসে, সেটা জয়, সাকিব আর ফায়াজ জানে না। কাগজটা রোজ মেহরাব সাহেব পকেট থেকে বের করে পড়তে থাকে। কোনো একদিন দেখা হবে তোমার শহরে, যেখানে তুমি হবে বাঘ আর আমি হব সিংহ। কিন্তু জানো তো, বাঘ যতই হিংস্র হোক না কেন, সিংহই বনের রাজা। তোমার শহরে এসে সবার সামনে তোমার সাথেই তোমার স্টাইলেই খেলবো মাইন্ড গেম, যেখানে একটাই পরিণতি, শেষ মৃত্যু। একটা পিস্তল, একটা বুলেট, আর তোমার একটাই লাশ। অপেক্ষা করো, আমি আসবো তোমার শহরে, খেলবো মাস্তানির মাইন্ড গেম। লেখাটা বড্ড অদ্ভুত, কিন্তু কে দিয়েছিল সেটা জানে না, এবং কাকে দিয়েছিল সেটাও জানে না মেহরাব সাহেব। কেবল ওর সামনে এসে পড়ে, হিসেব মেলাতে থাকে মেহরাব সাহেব। নিলয় অবচেতন হয়ে পড়েছিল ওদের কাছে সারাদিন। রাহাত আসে, সবার সামনেই তাকে মেরে মাটিতে লুটিয়ে দেওয়া হয়। তখন অবধি সব ঠিক ছিল। সাকিব আসে। সাকিব আসার পরেই আমরা যখন ওদের দুজনকে মারতে যাচ্ছিলাম, তখন একটা লোক আসে, হাতে কাগজ। সেখানে লেখা ছিল ওয়েলকাম টু দ্য মাইন্ড সিটি। তাহলে ওরা দুজন এভাবে পড়ে থাকলে কার লোকে সেভাবে কাগজ দিয়েছিল? নতুন কোনো রাফিয়ান? কিন্তু কে সে? কিসের রাফিয়ান? রাফিয়ানকে প্রশ্নটা আমি কেন করছি? জয়, আমি, সাকিব, রাহাত, নিলয় ছাড়া আর কেই বা আসলো রাফিয়ান হবে? কে রাফিয়ান? রাফিয়ান জগতে আসলে বড় রকমের প্যাচ লেগে আছে। ভাবতে পারছি না কে আসল রাফিয়ান। এবার নিজেকেই আসল রাফিয়ান মনে হয়, তারপর জয়কে, তারপর নিলয়কে। পরক্ষণে যেন মনে হয় না না, ধারণাটি ভুল। রাফিয়ান আসলে পরিচিত কেউ, তবে আমরা তাকে চিনি না। সে হয়তো সবার সামনেই আছে। না হলে সেদিন কোনো নিলয়দের
মারতে যাচ্ছিলাম, তখন একটি গাড়ি এসে ওদেরকে তুলে নিয়ে যায়। তবে কি সেই আসল রাফিয়ান? আর এই ভার্সিটি খ্যাত ছেলেটা কোনো জয়ের সামনেই শেষ মুহূর্তে নিলয়ের নাম উচ্চারণ করে। কিছু একটা রহস্য আছে যা আমরা টের পাচ্ছি না। মেহরাব সাহেব আর ভাবতে পারে না কিছু। এই খ্যাত বেয়াদব ছেলে, দেখে চলতে পারিস না? রাফি ভার্সিটির মধ্যে প্রবেশ করে, ব্যাগ থেকে বই বের করে হাতে নিয়ে এগিয়ে যায়। আজকে নীলা ম্যামের পড়ার চ্যাপ্টারটা ওর একটু বাকি আছে, যা পড়তে পড়তে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ খেয়াল করে কারোর মাথার সাথে ওর কপাল জোরে লাগে। রাফি থেমে যায়, সামনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। নেহা ঘুরে তাকানোর আগেই কথাটা বলে রাফির দিকে তাকায়। একটা কোষে চর বসিয়ে দেয় রাফির গালে, অথচ সবাই দেখেছে রাফির কোনো দোষ নাই। নেহা পিছনের দিকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার তলে এগিয়ে আসছিল, আর রাফির সাথে এসে ধাক্কা লাগে। যেখানে রাফি ওকে বকা দিবে সেখানে উল্টো নেহায় তাকে বকা দিয়ে গালে কষে একটা চর বসিয়ে দেয়। রাফি গালে হাত দিয়ে বলে, আমাকে কেন মারলেন? চুপ ইডিয়েট! আমি সুন্দরী বলে ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা দিয়েছিস, মতলব বুঝি না? থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেব। আমি কি করেছি? আবার বলিস কি করেছিস? তোকে তো আমি ক্যাম্পাসে কাপড় ছাড়া ঘোরাবো, তখন জানতে চাস কি করেছিস? চল ব্যাটার সাথে আজকে বেশ ভালো মতোই খেলা শুরু করি। চল। এই শাহিদ, দুটো ডিম নিয়ে আয়, ব্যাটাকে বোঝাবো আজকে টিচ কাকে বলে। শাহিদ দৌড়ে ক্যান্টিন থেকে দুটো ডিম নিয়ে চলে আসে। রাফি বোকার মতো সবকিছু তাকিয়ে তাকে দেখছে। লিমন ডিম হাতে নেয়, পাশে দাঁড়িয়ে নেহা বেশ মজায় নিচ্ছে। লিমন একটা বাড়িতে দুটো ডিম ফাটিয়ে গলিয়ে নেয়। রাফি সাথে সাথেই হাঁটু ভাঁজ করে বসে বলে, ভাই, আমি কি করেছি জানি না, আমাকে মাফ করে দাও। এমন কেন করছো তোমরা? শালা ওঠ, একদম ন্যাকামি করবি না। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমি কখনোই কোনো প্রকার ভুল করব না। আমাদের ভয় পাচ্ছিস? গুড, এটা খুব ভালো দিক। ওঠ, উঠে দাঁড়া বলছি। রাফি উঠে দাঁড়ায়, লিমন ওর দিকে এগিয়ে আসে আর ডান হাতে বাড়িটা নিয়ে ওর মুখে অর্ধেক ডিম খোলা ছুঁড়ে মারে। সবাই বেশ উচ্চ শব্দে হাসতে থাকে। রাফি প্রায় কান্না করে দেয়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলতে যেও যেন থেমে যায়, ও গাটা গলিয়ে আসতে থাকে। লিমন কিছু বলতে যাবে, তখনই সেই দুইজন পাগলের মধ্যে লম্বা আর ভালো স্মার্ট দেখতে একজন পাগলের সামনে এসে দাঁড়ায়। কিছু না বলে সে পাগল সবার দিকে একবার করে তাকায়। তোরা সব পাগল, তোরা সব পাগল, দে দে, আমাকে দে, আমি খেলবো, আমি খেলবো। হে পাগল, আমার সাথে খেলবি? আমি পাগল না, আমি কিন্তু ভালো। দে 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 দে, আমাকে দে, আমাকে বাটিটা দে, আমি খেলবো। লিমনের হাত থেকে ডিমের বাটিটা নিয়ে সে পাগলটা জোরে ছুঁড়ে মারে লিমনের মুখে। লিমন জোরে চিৎকার দিয়ে ওঠে, এতটাই জোরে ছুঁড়ে মারে যে ডিমগুলো সবার গায়ে কম বেশি ছিটকে লেগে যায়। পাগলটা জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কি মজা, কি মজা, আমি আরো খেলবো। হে পাগল, হ্যাঁ আমার সাথে খেলবি? চল না আরো খেলি। রাফি পাগলটার দিকে তাকিয়ে মুচকি হাসে। লিমন চিৎকার করে উঠে পাগলটা চলে আসতে যাবে, তখনই আকাশ নামের ছেলেটা দৌড়ে যেয়ে পাগলের মাথায় কষে একটা চর বসিয়ে দেয়। পাগলটা দাঁড়িয়ে হু হু করে হাসতে থাকে। লিমন ওর সামনে এসে দাঁড়ায়, জোরে একটা ঘুষি মারে পাগলের গালে। পাগলটা স্থির হয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। শাহিদ ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে লিমনের হাতে দেয় একটা, আরেকটা শাহিদের, আরেকটা আকাশের হাতে থাকে। বা, তোকে এখানে মেরে রেখে দিব, তোর পাগলগিরি এখানেই ছোটাবো। সবাই দেখছে আমাদের, কেউ কোনোদিন সাহস পায়নি আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলে। আর তোর কত বড় সাহস আমাদের মুখে আর আমাদের গায়ে ডিম ছুঁড়ে মারিস, কুত্তার বাচ্চা! কথাটা বলে বেশ জোরেই লিমন পাগলটার হাতের কবজি সোজা শক্তি নিয়ে বাড়ি দেয়। পাগলটা আরও জোরে হাসতে থাকে। ছেঁড়া ময়লা সাদার উপর কালো চেক করা শার্ট যেন আরও ছিঁড়ে যায়। আকাশ ডান পাশের কবজিতে বাড়ি দিতে যাবে, রাফি দৌড়ে আকাশের পা ধরে বলতে থাকে, ভাই, ওকে ছেড়ে দেন, ও তো পাগল, ও জানেই না কি করেছে। কেন পাগলকে মারছো? আমাকে মারো। কেন তোমরা এমন করছো? ওর তো কোনো দোষ নেই, সে না বুঝেই এমন করেছে, সে তো বোঝে না। তোকেও পটাবো, বেশি ভাবনা তোর। আকাশ রাফির বুকে লাথি দিয়ে পাগলটাকে সামনে এনে ফেলে। ওরা তিনজন বেধড়কভাবে দুজনকে পেটাতে থাকে। রাফি
কাঁদতে কাঁদতে সবার হাতে পায়ে ধরে, অথচ ওই পাগলটা স্থির দাঁড়িয়ে মার খেতে থাকে। রক্তাক্ত অবস্থায় সারা শরীর যেন লাল বর্ণ ধারণ করেছে। পুরো ক্যাম্পাস যেন চারপাশে স্টুডেন্টদের উপস্থিত ছেয়ে গেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, কেউ এসে কোনো প্রকার বাধাই দিচ্ছে না। ওরা এক সময় থেমে যায়। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থাকা পাগলের দিকে লিমন এগিয়ে আসে, হাতে স্ট্যাম্প নিয়ে পাগলের কাছে এসে ওর শার্টের কলার টেনে ধরে। লিমন বলে, তোকে কেন পেটালাম জানিস? সবাইকে বোঝালাম আমাদের সাথে বেয়াদবি করলে পাগলদেরও ছাড় নেই। এরপর আর কোনো ছেলে মেয়ে আমাদের সাথে মাথা উঁচু করে কথা বলবে না। তোকে পেটানোর মাধ্যমে সবাইকে আমাদের শক্তি আর সাহসের কথা জানিয়ে দিলাম। পাগলটা একটু শব্দ করে আসে। মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, গোফে কেবল নাকটাই ঠিকমতো দেখা যায়। মুখের অনেক অংশ লম্বা চুল আর দাড়িতে ঢেকে আছে। হাসলে কেবল সাদা দাঁতগুলো একটু দেখা যায়। হাসতে হাসতে পাগলটাও নিজের জামার কলার থেকে হাতটা ছাড়িয়ে লিমনের কানে কানে বলে, আমি দুটো জিনিস কখনো পছন্দ করি না, পিতা মাথা তুলে গালি দেওয়া আর আমার জামার কলার ধরা। কথাটা বলার সাথে সাথেই পাগলটা জোরে জোরে হাসতে থাকে। লিমন লাফ দিয়ে উঠে পিছনে কয়েক পা সরে যায়। ওর পা যেন কাঁপতে থাকে। কিছু সময় পাগলের দিকে তাকিয়ে থাকে ও। একদম স্বাভাবিক গলায় গম্ভীর গলাতে কথাটা বলল পাগল। যা শুনে লিমন বোকার মতো তাকিয়ে আছে। লিমন স্ট্যাম্প তুলে আবারও পেটাতে যাবে, দেখে কতগুলো বাইক ভার্সিটিতে প্রবেশ করছে। সবাই বাইকগুলোর দিকে তাকিয়ে আছে। কয়েকটা রাউন্ড দিয়ে বাইকগুলো এগিয়ে আসে লিমনদের দিকে। পাগলটা রাফির হাত ধরে বসে থেকে টেনে তুলে। প্রথমে বাইকে একজন লোক বসে আছে, পিছনে দুজন করে লোক বসা। প্রথমে বাইকটা লিমনদের সামনে এসে দাঁড়ায়। বাইকের উপর হেলমেট খুলতেই দেখে সেখানে জয় বসে আছে। জয়ের থেকে উপস্থিত ছাত্রছাত্রীরা যেন কয়েক পা ভয়ে পিছিয়ে যায়। লিমনরা সহ সবাই ভয়ে পিছিয়ে যেয়ে দাঁড়ায়। জয় সোজা এসে রাফির সামনে দাঁড়ায়। পা থেকে মাথা অবধি দেখে ও সারা গায়ে রক্তাক্ত হয়ে আছে। জয় বলে, একে কে এই অবস্থা রেখেছে? তোদের হাতে স্ট্রেম দেখছি। কেউ কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়ায় সবাই। জয় চিৎকার করে উঠে আবারও একই প্রশ্ন করে। লিমন ভয়ে একবার ঢোক গেলে বলে, জি ভাই, আমরা করেছি। জয় ঘুরে তাকায় পিছনে। লিমনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন, ওর কি দোষ? লিমন কোনো কথা বলে না। জয় প্রসঙ্গ পাল্টে বলে, এই পাগলটাকে কেন পিটাচ্ছিস? আবারও লিমন বলে, ও আমাদের সাথে বেয়াদবি করেছিল। জয় যে সাথে সাথে লিমনের গালে কষে চড় দেয় আর বলে, পাগল আর দুর্বল লোকদের মারামারি আমি পছন্দ করি না। আচ্ছা, যা করেছিস ভালো করেছে। ট্রাফিকে নিয়ে যাচ্ছি, কারো কোনো সমস্যা আছে? আর তোদের নাম কি কি করিস জানার দরকার নেই। মেহরাব সাহেবের অফিসে চলে আসবি, তোদের আমার লোক বানাবো। ভালো কাজের ছেলে মনে হচ্ছে তোরা। জয় কথাগুলো বলে রাফিকে বাইকে পিছনে তুলে। রাফি পাগলটার দিকে তাকায় একবার। পাগল কিছু বলে না। জয় রাফিকে নিয়ে চলে যায়। লিমন পাগলটার দিকে এগিয়ে আসতে যাবে, তখনই আরেকটা পাগল এসে তাকে টানতে টানতে নিয়ে যায়। আকাশ আর শাহিদ লিমনের কাছে আসে। লিমন পাগল দুজনের দিকে তাকিয়ে থাকে, চোখের সামনে থেকে চলে যাওয়া অবধি। আকাশ লিমনকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুই ওভাবে ওদের দিকে তাকিয়ে আছিস কেন? আমার না ভয় করছে জয়কে নিয়ে। আমাদের কেন অফিসে ডাকবে? কিছু হবে না, জয়কে সবাই ভালো করে চেনে। সে যা করে তার সাথে সাথেই করে। তোদেরকে কিছু করার থাকলে জয় এখানেই করতো বা মেরে ফেলতো, কিন্তু সে করেনি। তার মানে সে সত্যিই ওর কাজের জন্য তোদেরকে ডাকছে। ইয়াহু, কতদিনের ইচ্ছে ছিল রাফিয়ান হব। কি রাফিয়ান হবি মানে? ওই জানিস রাফিয়ান হওয়াটা কতটা কঠিন, আর দাবা খেলার মতো কঠিন চাল দিতে হয় প্রতিটা মুহূর্তে। আমাদের মাথায় এসব ঢুকবে না। রাফিয়ানের লোক হতে পেরেছিস, এটাই অনেক। কি ব্যাপারে লিমন, তুই এভাবে তাকিয়ে আছিস কেন পাগলদের চলে যাওয়ার দিকে? আর চুপ কেন তুই? জানি না কি হয়েছে, ওরা পাগল না। কি হাসালি? মামা, দারুণ জোকস। না রে, সালমান ভাইয়ের নাম্বার আছে না, ফোন দে, আমি কথা বলবো। কেন, ওনার নাম্বার নিয়ে কি করবি? দরকার আছে। পাগল দুজনকে সালমান ভাইকে দিয়ে তুলে নিয়ে যাব। কিছু একটা রহস্য আছে, আমার জানতেই হবে। পাগলটা তোর কানে কানে কি বলেছিল? বলেছিল চল গাঞ্জা খাই,
কি যাতা বলছিস? পাগলদের নিয়ে পড়লি কেন? কল দিতে বললাম দে, বাকিটা দেখছি। সালমান মেহেরাব সাহেবের সাথে বসে আছে, ওর ফোন বেজে ওঠে। সালমান রিসিভ করতে লিমন সবটা বুঝিয়ে বলে। নীলা গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করবে ঠিক সে সময় জানালা দিয়ে তাকিয়ে দেখে দুজন পাগল বসে আছে। একজনের গায়ে রক্ত লেগে আছে, তবুও সে পাগলটা স্থির হয়ে বসে আছে। নীলা গাড়ি থামায়, পাগলদের দিকে গাড়ি থেকে নেমে আসে। পাগল দুজনের মধ্যে যার গায়ে রক্ত লেগে আছে সে বসা থেকে উঠে দাঁড়ায়, চুপচাপ স্থির হয়ে নীলার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে তোমার? এভাবে সারা গায়ে রক্ত কেন? কে মেরেছে তোমায়? কেউ কোনো কথা বলে না। নীলা পাগলটার গালে হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। বেশ ভালো মতোই আহত হয়েছে পাগলটা। নীলা বলে, আচ্ছা চিন্তা করো না, তোমাকে হসপিটালে পাঠাচ্ছি, তুমি ঠিক হয়ে যাবা, আসো। নীলার সামনে এগিয়ে যায়, কিন্তু ওই পাগলটা আজ সেখানে দাঁড়িয়ে থাকে। নীলা পিছনে ঘুরে তাকায়, আবার বলে, কি হলো, আসো। পাগলটা তখনও দাঁড়িয়ে আছে। নীলা এগিয়ে আসে, পাগলের হাতটা ধরে টেনে নিয়ে যেতে থাকে। গাড়ির কাছে এসে নীলা তার ড্রাইভারকে বলে হসপিটালে নিয়ে যেতে। পাগলটা নীলার হাত শক্ত করে ধরে। নীলা প্রথমে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু এতটাই শক্ত করে ধরে যে ছাড়তে ব্যর্থ হয়। তুমি যাও, ড্রাইভার তোমাকে ঠিকমতো হসপিটালে পৌঁছে দেবে, সেখানে থাকবেও। পাগলটা নীলার সাথে প্রথমবার কথা বলে ওঠে, অস্পষ্টভাবে না বলে ওঠে পাগলটা। নীলা বুঝে যায় যে এই হাত এখন পাগলটা ছাড়বে না, তার মানে ওর সাথে হসপিটালে যেতে হবে। নীলা পাগলের সাথে গাড়িতে উঠে বসে, আরেকটা পাগলও গাড়িতে ওঠে। নীলার আঙুলের মধ্যে পাগলেরটা তার নিজের আঙুল প্রবেশ করে আঁকড়ে ধরে। নীলা গাড়ির মধ্যে তা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আবারও ব্যর্থ হয়। গাড়ি চলতে থাকে। এক পর্যায়ে নীলা খেয়াল করে পাগলটা ওর কাঁধে মাথা রেখে শুয়ে পড়েছে। নীলা সরে আসে, কিন্তু পাগলটা তখন সেন্টি নেয়। হয়তো গা থেকে অধিক রক্ত বের হওয়ার ফলে সে জ্ঞান হারাতে যাচ্ছে, কিন্তু নীলা এগিয়ে এসে পাগলের মাথাটা ওর কাঁধেই রাখে। নীলা ভাবে পাগলের মাথা থেকে হয়তো বোটকা গন্ধ নাকে আসবে, হয়তো কতদিন গোসল না করার জন্য এমন হবে। কিন্তু না, নীলা অবাক হয়, কি সুন্দর শ্যাম্পুর গন্ধ নীলার নাকে ভেসে আসতে থাকে। নীলা কিছুক্ষণের জন্য অবাক হয়, অবাক হয়ে পাগলদের কথা ভেবে। গাড়ির মধ্যে ওই পাগলটা নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ কোনো প্রকার পাগলামো করছে না। একদম চুপচাপ পায়ের ফাঁকে হাত গুজে চুপটি করে বসে আছে, যেন মনে হচ্ছে দুজন ছোট বাচ্চা বসে আছে। নীলা হসপিটালের দিকে যাচ্ছে। এদিকে মেহেরাব সাহেব বসে আছে, চোখে মুখে বেশ বড় রকমের চিন্তা কাজ করছে। বেশ জোরে দরজার টোকা মারার শব্দ আসতে থাকে। মেহেরাব সাহেব দরজার দিকে তাকায়। নীল রঙের কোট পরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মেহেরাব সাহেব ইশারায় ভিতরে আসতে বলে। লোকটা বেশ হন্তদন্ত হয়ে মেহেরাব সাহেবের দিকে এগিয়ে আসে। মেহেরাব সাহেবের অনুমতি ছাড়াই টেবিলে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নেয়। গ্লাসে রাখতে রাখতে বলে, স্যার, আমি তো শেষ, পথে বসে যাব। অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিক আমি। গত 3 দিনে 47 কোটি টাকার মতো আমাদের সবগুলো অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নেওয়া হয়েছে। কি আপনি কি আহমেদ নাজিদ? জি স্যার, আমি শেষ স্যার। এত টাকার হিসেব মেলাতে পারছি না। দেশে কয়েকদিন আগে বড় বড় ব্যাংকে টাকা হ্যাক হয়েছিল, সেজন্য অনেকেই আমাদের ব্যাংকে এসে টাকা রাখে। এখন আমাদের পথে বসতে হবে স্যার। আপনি কেসটা সামলেছিলেন বলে আপনার কাছে চলে আসলাম স্যার। লোকটা চলে যায়। মেহেরাব সাহেব বোকার মতো বসে থাকে। জয় কি তাহলে আবার হ্যাক করা শুরু করেছে? সে কি গাধা নাকি? এখন কেন সে এমন করবে? কি দরকার বুঝলাম না। জয় আসলে জানা যাবে। নীলা হসপিটালের সামনে এসে দাঁড়ায়, ডক্টরদেরকে ডাকেও। তখনও নীলার হাত ধরে আছে পাগলটা। স্ট্রেচে ওঠানোর পরেও নীলার হাত ছাড়েনি পাগলটা। ডক্টররাও চেষ্টা করে ফেল হয়। শেষে একজন ডক্টর বলে, সরি ম্যাম, আপনাকেও আমাদের সাথে যেতে হবে আর পেশেন্টের সাথে থাকতে হবে। নীলা পরিস্থিতি বুঝতে পেরে ডক্টরদের সাথে কেবিনে প্রবেশ করে। ডক্টররা ট্রিটমেন্ট করে পাগলের জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরে দেখিয়ে নীলার হাত তখনও সে ধরে আছে। নীলা বলে, কেমন আছো? পাগলটা কোনো কথা বলে না, নীলার হাত ছেড়ে দেয়। পরিষ্কার হাত যেন দাগ বসে গেছে। সে কখন থেকে আঁকড়ে ধরেছিল ওর হাত। নীলা হাত উঁচু করে ভালো করে দেখতে থাকে। তখন শুয়ে থাকা পাগলটা বলে, সরি। নীলা পাগলটার দিকে তাকায়।
পাগল ইংলিশও জানে না, মানে স্বাভাবিক করে কথা বলছে। নীলা অবাক চোখে তাকায়, পাশে তাকিয়ে দেখে আরেকটা পাগল নেই। গাড়ি থামাতেই সে যে কোথায় চলে গেছে কেউই জানে না। নীলা ডক্টরকে বলে, আপনাদের হসপিটালে কি কোনো মানসিক ডক্টর আছে? তাকে পাঠিয়ে দিন তো, দরকার আছে। কিছু সময় পর নীলার সামনে মানসিক ডক্টর মিস্টার ফাহাদ সাহেব এসে দাঁড়ায়। নীলা বলে, আপনি একটু দেখে বলেন তো ওর মানসিক অবস্থা কেমন, ভালো হবে নাকি? সে মাঝে মাঝে খুব স্বাভাবিক হয়ে কথা বলে, আবার বেশ চুপচাপ থাকে। আমি কোনো দিন ঠিকমতো পাগলদের মতো আচরণ করতে দেখিনি। আপনি একটু ওকে দেখে বলেন তো। আবি আবি আবি। পাগলটা বারবার এরকম কথা বলতে থাকে। নীলা ডক্টরের দিকে তাকিয়ে ডক্টর বলে, আমার মনে হয় ওনার নাম আবি হবে, তাই সে আবি বলে চিৎকার করছে। আচ্ছা, চিন্তা করার কিছু নেই, আমি দেখি কি করা যায়। তবে পাগলটার কথা শুনে মনে হচ্ছে ভালো হতে পারে, হয়তো একটু সেবা আর ভালো ব্যবহার সঙ্গী সব মিলিয়ে তাকে যদি প্রদান করা হয় তবে ভালো হতে পারে। ডক্টর চলে যায়। নীলা পাগলটার দিকে তাকিয়ে থাকে আর মুচকি হেসে বলে, আচ্ছা, তোমার নাম আবি রাখলাম, নামটা কিন্তু অনেক সুন্দর, আবি। আমার নাম নীলা। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে থাকো? আবি নামের পাগলটা কোনো কথা বলে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নীলার দিকে। মাঝে মাঝে হাসতে থাকে। নীলা আবার বলে, আমাকে ডাকো তো, বলো নীলা, বলো বলো। আর চিন্তা করো না, তোমার পাশে আমি আছি, আমি তোমাকে ঠিক করে তুলবো। তুমি এখন আমার নাম বলো। আবি চুপচাপ শুয়ে থাকে। পাশে পাশে তাকায়। নীলা ওর দৃষ্টিতে তাকায়। আবি তার সঙ্গীকে খুঁজছে। নীলা সেটা বুঝতে পেরে বলল, সে চলে গেছে, আবার আসবে। তুমি আগে সুস্থ হও, তোমাকে নতুন কাপড় কিনে দিব, তোমাকে খাইয়ে দিব, তোমার দেখাশুনো করব। কথাটা আবি শুনতেই নীলার হাত আবারও ধরে। নীলা হাত ছাড়িয়ে নিতে যাবে, তার আগেই আবি হাত ছেড়ে দেয়। নীলা মুচকি হাসে, হাত ঘড়ির দিকে তাকায়। ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে ওর। আবি ওর কপালে হাত দিয়ে বলে, ডক্টরকে বলে যাচ্ছি তোমার খেয়াল রাখবে, তুমি যেন একদমই দুষ্টুমি করবে না। আমি এসে দেখে যাব, চুপচাপ শুয়ে থাকবে। আসি। নীলা চলে যায়। ডক্টরকে সবটা বলে বুঝিয়ে যায়। ডক্টর এসে আবিকে ঘুমিয়ে ইঞ্জেকশন দিয়ে চলে যায়। এদিকে জয় রাফির হাত ধরে মেহরাব সাহেবের অফিসে প্রবেশ করে। সাথে সাকিব, ফায়াজ আর সালমানও আছে। জয় রাফিকে একটা চেয়ারে বসতে দিয়ে মেহরাব সাহেবের কাছে গিয়ে বসে। মেহরাব সাহেব গম্ভীর ও রাগী গলায় বলে, তুমি আমাকে না বলে কেন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে গিয়েছো? জয় বোকা দৃষ্টিতে মেহরাব সাহেবের দিকে তাকিয়ে থাকে। জয় অনেক আগেই এসব হ্যাক করা থেকে নিজেকে সরিয়ে এনেছে। মেহরাব সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি করিনি। কি? তাহলে কে করেছে? আমি জানি না। মেহরাব সাহেব গম্ভীর হয়ে কিছুক্ষণ চিন্তা করতে থাকে। রাফিয়ান জগতে বিশ্বাসের কোনো মূল্য নেই, আর না আছে আপনজনদের কাছে টানার আগ্রহ। এখানে একটাই নীতি, হয় মরো না হয় মারো। বেঁচে থাকলে পুরো দুনিয়া তোমার, আর মরে গেলে তো আর কিচ্ছুই থাকবে না। তবে সবাইকে মারতে হবে, না হলে কেউ বেঁচে থাকলে সে ঠিকই আবারও প্রতিশোধ নেবে। নীলাই বারবার একটা কথাই বলতো, শত্রুদের কখনো বাঁচিয়ে রাখতে নেই। বেঁচে থাকলে কোনো না কোনো একদিন সে ফিরে এসে তোমাকে মারবেই, আর ফিরে এসে সে তোমার সামনে নয়, পিছন থেকে মারবে। মেহরাব স্যার, রাফিকে তুলে এনেছি। জয়ের কথা শুনে মেহরাব সাহেব রাফি নামের হাকলা মার্কা দেখতে ছেলেটার দিকে তাকায়। গায়ে ভালো মতো চোট পাওয়াতে চিহ্ন, রক্ত লেগে আছে সারা গায়ে। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, রাফির কাছে এসে বলে, সেদিন কি হয়েছিল? জয় নীলার সাথে কথা বলছিল, তুই ফোনে কথা বলে নিলয় বলে কাকে ডাকছিলে? আসলে স্যার, আমার বন্ধুর নাম নিলয়, আমার সাথে একই বস্তিতে থাকে। ওর আব্বা আমার আব্বার সাথে রিক্সা চালায়। ও বুঝছি, বলো সেদিন কি কি দেখেছিলে? উনি নীলা ম্যামের সাথে কথা বলছিল, তারপর চলে আসে। কিন্তু ওর গাড়ির কাছে আর কাকে দেখেছিলে? আর তো কাউকে দেখিনি, দুইজন পাগল ছিল, তবে তারা ওনার হাত থেকে পিস্তল নিয়ে খেলা করছিল। ব্যাস এটুকুই। ওর গাড়ির কাছে ছিল?
না, আমি একবারও তাদের গাড়ির কাছে যেতে দেখিনি। ওকে, যাও। রাফি চলে আসে, দরজার কাছে এসে একবার পিছনে ঘুরে তাকায়। মেহরাব সাহেবের অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে দেখে একজন পাগল বসে আছে। রাফি পাগলটাকে চেনে, ভার্সিটির সামনে বসে থাকে, কিন্তু আরেকজন কই, সে যে মার খেয়েছিল তাকে দেখা যাচ্ছে না। রাফি পাগলটার দিকে একবার তাকিয়ে চলে যায়। পাগলটা মুচকি হাসতে থাকে। রাফি আর না তাকিয়ে চলে আসে সেখান থেকে। আমি এই শহর থেকে চলে যাব। সালমানের কথা শুনে সবাই হাঁ করে তাকায়। জয় বলে, মানে? সে এসে গেছে। কে এসে গেছে? নীলা এসে গেছে, আমি চলে যাব। ধুর, সে আসলে আসবে, রাফিয়ানেরা কখনো ভয় পায় না। কিন্তু ওর তো সাহসের থেকে বুদ্ধি বেশি। আমরা তাকে নিয়ে খেললেও শেষে দেখা যাবে পুরো গেমটাই সে আমাদের দিয়ে খেলেছে। তখন আমরা তার সামনে মরে পড়ে আছি। না, এরকমটা হবে না। নিলয় আর সে সুযোগ পাবে না। কিন্তু তারা কোথায়? আর হুট করেই ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলো কেন? কেন? একটা রহস্য তো আছেই। আমার যতটুকু মনে পড়ে, নিলয় কখনোই হ্যাক করবে না। সে এ বিষয় জানে না। আর রাহাত, সে কখনোই এমন করবে না। রাহাতের এসবে কোনো ইন্টারেস্ট আমি দেখিনি। তাহলে কে কে এমন আছে? আছে একজন। মানে? কে সে? জানি না, আমি আন্দাজে পড়লাম। তবে আমার খোঁজ নিতে হবে। তোমরা যাও, নিলয় কোথায় আছে খুঁজে বের করো। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কাছে পুরো প্রশাসন আছে, জয় রাফিয়ান আছে, তো চিন্তার কিছু নেই। নিলয়কে আমার সামনে চাই। ওরা চলে গেল। মেহরাব সাহেব বসে আছে, শুনতে পায়। স্যার, আসবো? মেহরাব সাহেব দরজার কাছে তাকিয়ে দেখে অফিসের সামনে যে চায়ের দোকান আছে সেখানকার একটা পিচ্চি ছেলে দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব আসতে বলে। পিচ্চি ছেলে দৌড়ে এসে বলে, এই নিন, আমাকে একটা ভদ্রলোক বলল আপনাকে এটা দিয়ে আসতে। ছেলেটা কাগজটা টেবিলে রেখে দৌড়ে চলে যায়। মেহরাব সাহেব সাদা কাগজে ভাঁজ খুলে সেখানে লেখা, কোনো একদিন আসবো তোমার শহরে, সেদিন হবে আমার আগমন, আর তোমার হবে খরম। এগেইন বলছি, কুকুর যতই ঘেউ ঘেউ করুক না কেন, পড়ে থাকা মাংসের সবটাই যে শিকার করে সে নিয়ে চলে যায়। অবশিষ্ট যা থাকে তা সেই কুকুরগুলো খেতে আসে। আমি শিকারী, আর তোমরা হলে কুকুর। মেহরাব সাহেব টেবিলে জোরে একটা থাবা দেয়। জয়ের দ্বারা কিচ্ছু হবে না। সে এই অবধি আসার জন্য অনেক কিছুই করেছে, এমনকি নীলয়ের বাবাকেও সে ছাড়েনি। এত সহজে ওর মাস্টার প্ল্যান, যার নাম মাইন্ড গেম, এত কষ্ট করে সাজিয়েছে সবটা, খুব সহজেই হাতছাড়া করবে না। নীলয়ের বাবা আদনান মাহমুদ থেকে শুরু করে সে কাউকে রাফিয়ান জগতের ওর সামনে দাঁড়াতে দেয়নি। মেহরাব সাহেব এমনি এমনি এত দূর আসেনি, কত কিছুই না করতে হয়েছে ওর। নীলার সাথেও সে নীলয়কে খারাপ করানোর মতো মাইন্ড গেম খেলেছে, কারণ মেহরাব সাহেবের রাজত্বে সে একাই থাকতে চেয়েছে রাজ সিংহাসনে, আর যারা থাকবে তারা কোনোদিন মেহরাব সাহেবের এদিকে চোখ তুলতে পারবে না। এই জন্য নীলয়কে সে সরিয়ে দিয়ে জয়, ফায়াজ আর সাকিবকে সাথে নিয়ে খেলছে রাফিয়ান জগতের হিংস্র খেলা মাইন্ড গেম, যেটাতে একটাই চাল, আর সেই চালটা যদি কেউ ভুল করে সে আর বেঁচে থাকবে না। তবে কি মেহরাব সাহেব মাইন্ড গেম খেলার ওই একটা চালই ভুল করেছে? কিন্তু ভুল তো করার কথা না। নীলয়ের বোনকে সে শেষ গুটি হিসেবে নিজের কাছে রেখেছে, যাকে কিনা সে ছাড়া অন্য কেউ চেনে না। শেষ খেলাটা তাকে দিয়েই করব। সব রকম করে তৈরি করেছে মেহরাব সাহেব নীলয়ের বোনকে। কথাগুলো ভাবতে ভাবতে মনে পড়ে মেহরাব সাহেবের সাথে নীলয়ের বাবার সম্পর্কের কথা, যা নীলয়, নীলা বা অন্য কেউ কোনোদিন শোনেনি বা জানে না। কথাগুলো ভাবতে ভাবতে জোরে চিৎকার দিয়ে উচ্চ শব্দে হাসতে থাকে, বিড়বিড় করে বলে, কাউকে শেষ করতে হলে আগে তার ইমোশনে আঘাত করো। পৃথিবীতে মজার খেলা ইমোশন নিয়ে খেলা, আর সেই খেলাটা সবচেয়ে করে কাছের আর ভালোবাসার মানুষগুলো। নিলয়, তুমি জানো না তোমার মা আজও বেঁচে আছে? তুমি জন্মের পর দেখেছিলে তোমার বাবার সাথেই তুমি ছিলে। সবাই জানে তুমি কেবল বাবার কাছেই থাকো, তোমার মা মারা গেছে। কেন তোমাকে মিথ্যে গল্প শোনাতো তোমার মায়ের ব্যাপারে, সেটা তুমি জানো না নিলয়। I am ready for you and ready for your mind game.
মাইন্ড গেম নামক রক্ত খেলায় সব গুটি তুমি কেটে নিলেও লাস্টে যে দুটো গুটি আমার কাছে আছে তা তুমি কখনোই কাটতে পারবে না। আর সেই গুটি দিয়ে আমি খেলবো তোমার সাথে ইমোশনের বাইন্ড গেম। ওয়েলকাম টু মাই বাইন্ড সিটি নিলয়। নীলা হসপিটালের ভিতরে প্রবেশ করে আবি আর রুমে প্রবেশ করে দেখে আরেকটা পাগল একটা চেয়ারে বসে আছে, দুজন ইশারায় কথা বলছে। নীলা শব্দ করে হাসে, নীলা হাসি শুনে বসে থাকা পাগলটা উঠে দাঁড়ায়। নীলা বলে, আরে রে উঠছো কেন, বসো, তোমাদের সাথে গল্প করি। তোমরা জানো তোমরা কত কিউট, তোমাদের খুব ভালো লাগে। কারণটা হলো তোমাদের বন্ধুত্ব। কেউ একজন হারিয়ে গেলে অপরজন ঠিক খুঁজে বের করে একসাথে থাকো। তোমরা সবসময় একসাথে থাকো, কত মিল তোমাদের। তোমার বন্ধুর নাম তো আবি, তা তোমার নাম কি? বেডে শুয়ে থাকা আবি থেমে থেমে বলে, রাহি।